এমন একজন কবির কথা ভাবুন তো, যার লেখা শুধু তার নিজের যুগকেই না, বরং ইংরেজি সাহিত্যের পুরো গতিপথকেই একেবারে বদলে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি এডমন্ড স্পেন্সারকে নিয়ে, এলিজাবেথীয় যুগের এক কিংবদন্তি কবি। স্পেন্সারকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে আমাদের ডুব দিতে হবে তার সময়ে। এলিজাবেথীয় যুগ ছিল একটা অবিশ্বাস্য সময়, যা ছিল নতুন সব আবিষ্কার আর যুগান্তকারী পরিবর্তনে ভরা। তখনকার মানুষরা সত্যি সত্যি অনুভব করত যে তারা এক নতুন পৃথিবীতে বাস করছে, যা খুব দ্রুত আধুনিক হয়ে উঠছে। তো রানী প্রথম এলিজাবেথের শাসনকাল মানে 1558 থেকে 1603 সাল ইংল্যান্ডকে এক অভূতপূর্ব প্রাণশক্তিতে ভরিয়ে দিয়েছিল। এটা ছিল শেক্সপিয়ারের নাটকের স্বর্ণযুগ, নতুন নতুন দেশ আবিষ্কারের রোমাঞ্চ আর জাতীয়তাবাদের এক অন্যরকম উন্মাদনার সময়। আসলে এই সময়টাই ইংল্যান্ডের চেহারাটাই বদলে যাচ্ছিল। সমাজ, অর্থনীতি সব কিছুতে একটা বিশাল পরিবর্তন। দেশটা ধীরে ধীরে একটা শক্তিশালী, ব্যবসা বাণিজ্য নির্ভর, শিল্পোন্নত প্রোটেস্ট্যান্ট দেশ হয়ে উঠছিল। আর চারিদিকে তখন নতুন কিছুর ছোঁয়া, যেমন ধরুন সমুদ্রের সাফল্য, দুঃসাহসিক সব অভিযান, নতুন নতুন উপনিবেশ স্থাপন, সব কিছু মিলিয়েই যেন এক নতুন জাতি জন্ম নিচ্ছিল। এই যুগের চরিত্রটা বুঝতে হলে আমাদের দুটো বড় আন্দোলনকে জানতে হবে। এই দুটো জিনিসই তখনকার সংস্কৃতি, ধর্ম আর সমাজকে একেবারে নতুন করে গড়ে তুলেছিল। প্রথমটা হলো রেনেসা, যার মানে হলো পুনর্জন্ম। এটা ছিল এমন একটা আন্দোলন যা মানবতাবাদকে মানে মানুষকে একেবারে কেন্দ্রে নিয়ে এসেছিল। গ্রিক আর রোমান সাহিত্য থেকে তখন নতুন করে অনুপ্রেরণা নেওয়া হচ্ছিল। একটা পুরুষকেন্দ্রিক বিশ্ব তৈরি হচ্ছিল, যেখানে একজন পূর্ণাঙ্গ পুরুষই যেন জীবনের সব স্বাদ দিতে পারে। এখানে একটা কিন্তু আছে, খেয়াল করুন, এই মানুষ বলতে কিন্তু মূলত পুরুষদেরই বোঝানো হতো। আর অন্যদিকে ছিল রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন। মার্টিন লুথারের মতো ব্যক্তিত্বরা তখন রোমান ক্যাথলিক চার্চের ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। তাদের মূল কথাটা ছিল ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ হবে সরাসরি, কোনো মাধ্যমের দরকার নেই। আর এটাই কিন্তু ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট পরিচয়টা তৈরি করে দিয়েছিল। কিন্তু এখানেই একটা মজার বা বলা ভালো একটা জটিল প্রশ্ন চলে আসে। দেশের সিংহাসনে বসে আছেন একজন অসম্ভব ক্ষমতাশালী রানী, অথচ সাধারণ নারীদের অবস্থাটা ঠিক কেমন ছিল? তাদের জীবনেও কি রেনেসার আলো পৌঁছেছিল? ব্যাপারটা হলো, রানী এলিজাবেথের শাসন সত্ত্বেও সাধারণ নারীদের জীবনটা ছিল একেবারেই অন্যরকম। সমাজটা ছিল ভীষণভাবে পুরুষতান্ত্রিক। জন নক্সের মতো বড় বড় ধর্মগুরুরা তো বলেই দিয়েছিলেন যে রাষ্ট্র চালানো নারীদের কাজ নয়। ভাবুন একবার, নারীদের কোনো আইনি অধিকার ছিল না, নিজের নামে কোনো পরিচয় ছিল না, বিয়ের পর টাকা পয়সা বা সম্পত্তির ওপরও তাদের কোনো অধিকার থাকত না। মেয়েরা ছিল তাদের বাবা বা স্বামীর ব্যক্তিগত সম্পত্তি, এর বেশি কিছুই নয়। তো এমনই এক গতিময় কিন্তু ভেতরে ভেতরে এতগুলো দ্বন্দ্ব নিয়ে চলা পৃথিবীতে আবির্ভাব হলো আমাদের আজকের মূল চরিত্রের কবি এডমন্ড স্পেন্সারের। স্পেন্সারের জীবনটাও কিন্তু তার সময়ের মতোই ঘটনাবহুল ছিল। লন্ডনে জন্ম, তারপর কেমব্রিজের মতো সেরা জায়গায় পড়াশোনা, এরপর সরকারি চাকরি নিয়ে চলে গেলেন আয়ারল্যান্ডে। তার জীবনের প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা অভিজ্ঞতা তার লেখাকে প্রভাবিত করেছে। যেমন ধরুন, স্যার ওয়াল্টার রায়েলের মতো প্রভাবশালী মানুষদের সাথে তার পরিচয় কিন্তু আয়ারল্যান্ডেই হয়েছিল। তার কলম থেকেই বেরিয়ে এসেছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার বা অ্যামোরেটির মতো লেখা। আর অবশ্যই তার জীবনের সেরা কাজ, তার মহাকাব্য দ্য ফেরি কুইন। সত্যি বলতে এই একটা লেখার জন্যই তিনি তার যুগে কবিদের রাজকুমার বা প্রিন্স অফ পোয়েটস হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আচ্ছা, এবার চলুন দেখি স্পেন্সার আর তার সময়ের কবিরা তাদের ভাবনা প্রকাশের জন্য কোন শিল্পটাকে বেছে নিয়েছিলেন। আর সেটা ছিল সনেট। সনেট তো আমরা সবাই জানি 14 লাইনের একটা কবিতা। এটা আসলে ইতালি থেকে ইংল্যান্ডে এসেছিল এবং এসেই ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। এর যে একটা নির্দিষ্ট নিয়মকানুন, ছন্দমিলের কাঠামো আছে, সেটা কবিদের জন্য একটা চ্যালেঞ্জের মতো ছিল। আর এই চ্যালেঞ্জটা নিতেই তারা ভালোবাসতেন, কারণ এটা তাদের প্রেম, সময় আর জীবনের গভীর অনুভূতিগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার দারুণ সুযোগ করে দিত। এলিজাবেথীয় সনেটের একদম কেন্দ্রে ছিল প্রেম, তবে এই প্রেমটা ছিল একটু অন্যরকম। এটাকে বলা হতো কোর্টলি লাভ বা রাজসভার প্রেম। মানে ব্যাপারটা এমন ছিল যে প্রেমিক তার ভালোবাসার মানুষটিকে প্রায় দেবীর মতো দেখত, তাকে পুজো করত, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই প্রেমটা অপূর্ণই থেকে যেত। কিন্তু প্রেমের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল আরেকটা শক্তিশালী শক্তি, সেটা হলো সময়। সময়কে তখন দেখা হতো এক ভয়ঙ্কর শত্রু হিসেবে, এমন এক শক্তি যাকে থামানো যায় না, যার মতিগতি বোঝা যায় না, আর যা সব কিছুকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো বুঝতেই পারছেন, সনেটগুলো আসলে এই দুটো জিনিসের মধ্যে একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। একদিকে প্রেম, যা চায় সৌন্দর্যকে, ভালোবাসাকে অমর করে রাখতে, আর অন্যদিকে সময়,
যে সব কিছুকে শেষ করে দিতে চায়। এই অবস্থায় কবির অস্ত্র কি? তার কবিতা। কবির লেখাই হয়ে ওঠে সময়ের ধ্বংসলীলার বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক। কবিরা কিন্তু সময়ের এই চ্যালেঞ্জটাকে সরাসরি গ্রহণ করেছিলেন। তারা ঠিক করলেন সময়ের সাথে লড়তে হবে, আর তাদের লড়াইয়ের হাতিয়ার ছিল শিল্প, তাদের কবিতা। তারা বিশ্বাস করতেন তাদের কবিতার শক্তিশালী লাইনগুলোই পারে তাদের ভালোবাসার মানুষের সৌন্দর্য আর গুণকে চিরস্থায়ী করে রাখতে, এমন কিছু তৈরি করা যা সময়ের স্রোতেও হারিয়ে যাবে না।